অসংখ্য ধন্যবাদ। আমি ডক্টর কাজী মনিরুজ্জামান। এখানে আসলে বিএনপির ভূমিকা কি? মানে বিএনপির আমরা দেখতে পাচ্ছি যে বিএনপিকে উদ্দেশ্য করে বিভিন্ন বক্তব্য রাখছে। জামাত আগামীতে ক্ষমতায় আসবে। আজকে জামাতের আমির যেটা বলেছেন যে উনি বলছেন যে জামাত যে ডাকসুর যে নির্বাচন হয়েছে, ডাকসু এগুলো একটা প্রতিফলন পড়বে মাঠে জাতীয় নির্বাচনে। সেটাও বা আপনি মনে করেন কিনা? আর তাছাড়া এখন যে আন্দোলনটা হচ্ছে এবং এই আন্দোলন আরো জোরদার হবে। তো এখানে বিএনপির করণীয় কি? আর আসলে কি উদ্দেশ্য কি বিএনপি ঠেকাও বা বিএনপিকে চাপে রাখা না সরকারকে চাপে রাখা? জি, ধন্যবাদ আপনাকে। প্রথমেই আমি আমাদের জামাত শিবির ভাইদের কাছে আমি প্রথমে অনুরোধ জানাবো যে আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো আপনাদের জামাতের লোকজন বলে সেটা রেফারেন্স দিয়ে বলবো। আপনারা আমাকে প্লিজ কমেন্টসে বা গালিগালাজ দিয়ে কোনো কথা বলবেন না। এবং আপনারা আগে বিষয়টা জানেন, সত্যকে মানেন। আপনারা তো ইসলামের কথা বলেন, আপনারা তো কোরআনের কথা বলেন, তা আপনারা একটা সত্য কথা বললে কেন এটা সেটা বলবেন? এইটা থেকে আপনাদের বিরত থাকার জন্য অনুরোধ করতেছি। বিষয়টি অনুধাবন করে আপনারা পরবর্তীতে পদক্ষেপ নেবেন এই অনুরোধ করে আমি আমার বক্তব্যটা শুরু করতেছি। আপনারা দেখেছেন যে একজন সাবেক এমপি জামাতের বড় নেতা সেই শাহজাহান সাহেব তিনি গতকালকে বলেছেন যে বিএনপি বিরোধী দল থাকবে, জামাত সরকারি দলে যাবে এবং সরকার গঠন করবেন। এইটা স্পষ্টভাবে তিনি বলেছেন। এখন বলাটাই স্বাভাবিক বলতে পারে, কিন্তু আমার কাছে দুঃখজনক যে আপনারা যেহেতু ক্ষমতায় যাবেন, এর আগে আমরা দেখেছিলাম জামাতের একজন কেন্দ্রীয় নেতা তিনি বলেছেন যে এমন অবস্থা বর্তমানে আমাদের যে যেখানে ৩০০ আসনই আমরা জয়লাভ করব সেখানে বিএনপির মহাসচিবও হেরে যাবে, এটাও একজন বলেছিলেন সেখানে। এরপরে আপনার ওনারা ৩০০ আসনে কিন্তু মনোনয়নও কিন্তু দিয়েছেন এবং এই মনোনয়ন দিয়ে দ্বিচারিতা করতেছেন। ওদিকে মনোনয়ন দিয়েছেন আবার পিআর চাচ্ছেন, পিআর চাইলে তো কোনো প্রার্থী থাকবে না, সেটাও কিন্তু করতেছেন। এখন আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি যে আপনারা জানেন যে ওনারা গতকালকে পরশুদিন যে বক্তব্যগুলো দিচ্ছেন, এই জামাতের সেক্রেটারি জেনারেল যেভাবে মাথা একেবারে নাড়িয়ে নাড়িয়ে কথা বলতেছেন সেকেন্ডে, আমার মনে হয় এত পরিমাণ মাথা নাড়িয়ে বোঝা কেউ কথা বলে কিনা সন্দেহ। এই জন্য আপনার বাংলাদেশে হচ্ছে আপনার এই মাসের 16 তারিখে দেখবেন নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করেছেন। সেখানে বলেছেন যে বর্তমানে একেবারে জেনুইন ভাবে নিবন্ধিত দল সকল কিছু ফিল আপ করে 50টি নিবন্ধিত দল। এখন জামাতের সেক্রেটারি জেনারেল বক্তব্য দিতেছে, এটা নিয়ে আবার অনেকে ব্যঙ্গ করেছে যে 31টি দলের মধ্যে 35টি দল পিআর চায়, দল কিন্তু 50টা। উনি 16 তারিখে দিয়েছে, প্রজ্ঞাপন জারি করেছেন এবং সেখান থেকে ওনারা 60টা দল এই আন্দোলনে আছেন আর 43টা দল কিন্তু এই আন্দোলনে নেই। এমনকি ওনারা এনসিপি এবং গণ অধিকার পরিষদ বলেছিলেন, তারাও বলছে যে না আমরা পিআর চাচ্ছি না। এখন এখানে কত বড় একটা মিথ্যাচার করলো এবং আরো বড় গলায় বলতেছে জামাত এবং চরমোনাই যে বিএনপি সহ 2-1টা দল ছাড়া সকলে পিআর চায়। এখানেও কি ধরনের একটা ইসলামিক দলের কথা বলে মিথ্যাচার করলো। এই যে বিষয়টা, এটা কিন্তু বিরাট একটা চিন্তার ব্যাপার। আমার কাছে মনে হচ্ছে যে আপনারা মনে আছে অবশ্যই যে যখন কিছু যুদ্ধ অপরাধীদের নাম দিয়ে বিচার করতেছিল, সেই বিচারে একজনকে ফাঁসি চাচ্ছিল, সরকারও চাচ্ছিল, কিন্তু হচ্ছিল না। সেই সময় কিন্তু এই ফেসিবাদ পরামর্শ দিল যে তোমরা একটা আন্দোলন করো শাহবাগে। সেই ফেসিবাদের কথা শুনে সেখানে আন্দোলন হলো এবং তারা যে রায়টা দেওয়ার কথা ছিল উভয় পক্ষ মিলে সেটা দিল। আমার কাছে মনে হচ্ছে যে এত নব্য ফেসিবাদের মতো অবস্থা। এবং আমি এটা ব্যক্তিগতভাবে বলি, আমি বিএনপির দায় নিয়ে বলবো না, এই সরকার তো আসলে জামাতেরই সরকার। এই জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ তাহের সাহেব জুলাই মাসে যখন প্রাথমিক দিক দিয়ে আমরা জেলে যাই, সেই জেলে বসে এই জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ তাহের সাহেব, এরপর
ওনাদের আমির শফিকুর রহমান সাহেব, এরপর সেক্রেটারি জেনারেল এই ডাক্তার সায়ন্তর সাথে আলাপ করতেছিল, সাক্কর সায়ন্তর সাথে, সেখানে আমাদের ফখরুল সাহেব ছিল, আরো অনেকে ছিল। সেইখানে বলেছিল যে নাহিদ এবং আসিফ হচ্ছে আমাদের শিবির, আমাদের প্রোডাক্ট, ওদেরকে আন্দোলনে দিয়েছি। এখন তাইলে আপনি দেখেন এই সরকারটা তো আসলে তারাই, সেইখানে আজকে কাদের বিরুদ্ধে তারা আন্দোলন করে? এইটা একটা আপনার সেই আমরা বলতে পারি নব্য ফেসিবাদের মতো জামাত আচরণ করতেছে। অর্থাৎ তারা যা চাইবে সেইটাকে নিতে হবে, এখানে একটা আন্দোলন দেখাচ্ছে, সেইটা গণতান্ত্রিক হোক আর নাই হোক। আমি আপনার মাধ্যমে দেশবাসী এবং মানে আপনাদের বিরুদ্ধে নাকি সরকারের বিরুদ্ধে? বিএনপির বিরুদ্ধে। আপনি দেখেন আমাদের বাংলাদেশের জামাত আপনার প্রথমে জাতীয় পার্টির সাথে লিয়াজো করে 86 সালে নির্বাচনে যায়। এরপর আবার আমাদের 91 সালে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলে নৌকা ঠেকাও, এই জন্য জামাতকে, যেখানে যে আমার আসনে আমাদের সাব সেক্টর কমান্ডার, জেলা বিএনপি সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির মেম্বার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম তালুকদারে বসাইয়া জামাতকে আমরা হয় আনি। আমি নিজে কাজ করেছি, লিফলেট দিয়েছি, আমার ছবি দিয়ে আমার নাম দিয়ে লিফলেট দিয়েছি। এখন সেইখানে সেইটা কিন্তু করেছি। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে ওনারা নির্বাচন করেছে 96 সালের 12ই জুন না 16ই জুন যে নির্বাচনটা হয়েছিল, সেই নির্বাচনটা সপ্তম নির্বাচন, জাতীয় নির্বাচন। সেই নির্বাচনে কিন্তু ওনারা সিট পাইছে 3টা, 8% পাইছে ভোট। না, এখন তো হিসাব নিকাশ পরিবর্তন হতেই পারে, এখন আগের হিসাব নাও ঠিক থাকতে পারে। তারপরে আলাদা নির্বাচন হয়েছে, 8টা আলাদা নির্বাচন হয়নি। এখান থেকে আপনার হিসাব করতে হবে, ওনাদের ভোট বাড়লে আমাদেরও বাড়ছে। তো সেইখানে আজকে ওনাদের পরিকল্পিতভাবে দেখতেছে, যেখানে প্রথমে চিন্তা করলো প্রথমেই আমরা ক্যান্ডিডেট দিয়ে দিই, সব জায়গায় দাঁড়িপাল্লা দিয়ে, দাঁড়িপাল্লা নিয়ে ভোট চাচ্ছে, দাঁড়িপাল্লা বলছে যে অমুককে ভোট দেন, একেবারে ছাপাই নিয়ে গেছে। আমার আসনে অধ্যক্ষ আলিমকে দাঁড়িপাল্লায় ভোট দিন কাজ করতেছে, বাসায় বাসায় যাচ্ছে, সব জায়গায় মিছিল মিটিং করতেছে। এখন দেখে যে ভোট যদি এরকম হয়, আমরা হয়তো বা সারা বাংলাদেশে 15-20টা সিট পেতে পারি, তাহলে আমাদের অবস্থানটা তো ভালো হচ্ছে না। তাইলে কি করি? তাইলে যদি আমরা সেই ভোট চাই, তাহলে আমরা যদি এখন আগে ছিল 8%, সেখানে যদি এখন আমাদের কোন রকম ডাবল হয়ে যাইতে পারে, 16% হয়ে যেতে পারে, 20%, তা 20% হওয়াই তো মানে 60টা আসন পাওয়া, 16 হলে 3 16 48টা, তাহলে আমরা শক্তিশালী একটা বিরোধী দল হই। আমার প্রশ্ন হচ্ছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা, আইন করবে সরকার করবে, কিন্তু আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের সময় 27টা দল নির্বাচন করেছে, তার মধ্যে আজকে যে জামাতের সাথে 60টি দল আছে, তার মধ্যে বাংলাদেশ খেলাফত আন্দোলনও ওই নির্বাচনে গিয়েছিল। তারা কি হবে? তাদের কি হবে? এমনকি এই ইসলামী শাসনতন্ত্র তারা 14 সালে নির্বাচন করেছে, যখন আমরা কেউ যাইনি, 18 সালে করেছে, 24-ও করবে। একটা পর্যায়ে আমরা যখন মেয়র টেয়র করলাম না, তারা করলো, পরবর্তীতে এইটা কি মনে করে যেন যায়নি, চিন্তা করলো ওনাদের দাঁত ভেঙে ফেলাইলো মেয়রে, ওই চরমনাইয়ের হুজুরের দাঁত ভেঙে ফেলাইলো বরিশালে, যার কারণে চিন্তা করলো যে দরকার নাই, যাবো না, কি জানি না। কিন্তু তারা তো আওয়ামী লীগের একেবারে দালাল ছিল। আপনার আমি দেখেছি তারা সভা সমাবেশ করেছে, কোনো বাধা নাই, হাসতে হাসতে গেছে, তাদের মন্ত্রীদের সাথে বসছে, খাইছে, লইছে। এখন তারা তো একটা মামলা নাই, কোনো মামলায় কেউ আসামি নাই। আপনার একজন সাংবাদিক একজন জেলা আমিরকে জিজ্ঞাসা করেছে যে আপনাদের নামে কোনো মামলা হয়েছে? কয় না, আমাদের নামে কোনো মামলা হয় না, আমি ভিডিওটা আছে, আপনি দেখতে চাইলে দেখাবো। বলছে যে আমরা তো আওয়ামী লীগের লাগে লিয়াজো করেই চলতাম। এখন সেইখানে আপনার এই অবস্থায় তারা পরিকল্পিতভাবে তাদের এখন মনে হয়েছে যে সময় যেটা মনে হবে সেটা তো করা যায় না। আপনারা দেখেছেন যে সংস্কার, আমাদের 31টা সংস্কারের মধ্যে জামাত মিলিতভাবে 27টি সংস্কার আমাদের সাথে করেছে, যে এইটা হইলে বাংলাদেশের পরিপূর্ণ সংস্কার। এইটা হচ্ছে শেখ হাসিনা থাকতে, সেইটার সাথে আমরা মিলিয়ে 31টা দিয়েছি, ওনারাও দিয়েছেন, এবং সংস্কার কমিশন হয়েছে, তারা সিদ্ধান্ত নিয়েছে। তারপরও মনে করে যে সংস্কার চলবে 5 বছর 7 বছর। এরপর পৃথিবীতে কোথাও অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত ইউনিয়ন পরিষদ নির্বাচন আগে দেয় না, স্থানীয় দেয় না, ওনারা সেইটা চাইলো। শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক আদালতে
তাজুল সাহেব, এই হামিম তামিম সবাই হচ্ছে জামাতের লোক। এখন তারা বিচার হবে না, সেখানে সব বসাইছে তারা, এখন বলে বিচার হবে না। আপনি দেখেন এই পিআর পদ্ধতিতে আপনার নেপালে 17 বছরে 14 বার সরকার পরিবর্তন হয়েছে, আর মন্ত্রী তো সকাল বিকাল হয়েছে। এখন এটা যে একটা অস্থিরতা, এটা কিন্তু মানে না, মানতে হবে। ফুয়াদ সাহেব উনি এবি পার্টির সেদিন টকশোতে আসলো, আইসা জিজ্ঞাসা করলো উপস্থাপক যে কেন আপনারা পিআর চাচ্ছেন, যে পিআর চাইলে ছোট ছোট দলগুলো আন্দোলনে যাবে না, দেশ স্থিতিশীলতা থাকবে। এবং এই দলেরও কিন্তু লোকজন আছে, যেমন আমার এবি পার্টি, আমি ডাক দিলে 30 লক্ষ লোক পাই। আমি অবাক হয়ে গেছি, আরে উনি তো একটা টকশোতে আসছিল এক অবসরপ্রাপ্ত মেজরের, সে বলছিল যে আপনার যে সারা বাংলাদেশে এবি পার্টিতে যে লোক আছে, ওই ডিজি পার্টি হয় ছেলে মেয়েদের, সেই সমান লোক হবে না। 30 লক্ষ লোক উনি জীবনে দেখছে ব্যারিস্টার ফুয়াদ, সেদিন টকশোতে নিউজ 24 এসে বলতেছে।